হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি সবাই ভালো আছো। আজ 4ই ফেব্রুয়ারি, আমরা এখন টুমলিংয়ে। তো আজকে ভোর ভোর উঠে পড়ছি টুমলিংয়ে সূর্য উদয় দেখার জন্য। বর্তমানে সূর্যটা উঠছে ধীরে ধীরে, মানে কাঞ্চনজঙ্ঘার সামনের দিকে সূর্যটা উঠছে আগে। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার দিকটা। তো এর অপোজিট দিকে আগে হচ্ছে সূর্যটা উঠে। তো সূর্যটা উঠলে সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার উপর পড়ে, আর সেটা দেখতে অসাধারণ লাগে। জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করুন। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা আমরা হয়তো কল্পনাও করতে পারি না। জাস্ট অসাধারণ দৃশ্য। এখন ভোরবেলা, তো ধীরে ধীরে সূর্যটা উঠছে আর কাঞ্চনজঙ্ঘার উপরে ধীরে ধীরে আলোটা পড়ছে। এ দেখুন, দুটো টাইম দেখাচ্ছে ফোনে। একটা হচ্ছে ইন্ডিয়ার টাইম, যেটা হচ্ছে 5টা 49, আর একটা টাইম হচ্ছে 6টা 4। এই 6টা 4টা হচ্ছে নেপালের টাইম, আর 5টা 49 এটা ইন্ডিয়ার টাইম। জাস্ট পেছনের ভিউটা দেখুন সবাই। সূর্য উঠছে, পেছনের সূর্য উঠছে ধীরে ধীরে। কিছু বোঝা যাচ্ছে নি, সূর্যের এত পরিমাণে আলো। আর এদিকে সাদা সাদা মতো লাগছে পুরোটা, মানে শিশির ছিল, শিশিরগুলোই বরফ হয়ে গেছে। পুরোটা সাদা সাদা মতো লাগছে, মানে প্রপার বরফ পড়েনি, কিন্তু হচ্ছে শিশির পড়াতে সেই শিশিরগুলোই বরফ হয়ে গেছে। এখন সূর্যটা মানে অনেকটাই উঠে গেছে। আর তো ওখানে দেখতেই পাচ্ছেন যে সূর্যের নিচে মেঘ সবসময় এরকম এখানে ভেসে বেড়ায়। তো আমি যেখানে উঠছি এই ছোট মন্দির না কি মনেস্ট্রির মতো একটা আছে, এখান থেকে ভিউটা সব থেকে ভালো পাওয়া যাচ্ছে, তার জন্য আমি এখানে এসেছি। পেছনে ওই সাদা মতোটা, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আস্তে আস্তে আলো পড়ছে কাঞ্চনজঙ্ঘার উপর, মানে সূর্যের আলো পড়ছে। আর নিচে পুরোটা মেঘে ঢাকা নিচেরটায়। তো এই জায়গাটা এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, আর এই দিকটা হচ্ছে এই সান্দাকফু। এই যেখানে আমি জুমটা করলাম, তো এইখানটা যে ছোট ছোট রাস্তা মতো ঘর মতো আছে, তো ওই জায়গাটা আজকে আমরা হেঁটে যাব। তো আমি হচ্ছে আপনাদেরকে আমার রুম থেকে, আমাদের যে রুমে ছিলাম সে রুম থেকে বাইরে, মানে আমাদের বাইরের ভিউটা দেখাও কেমন লাগছে দেখুন। এই রুমের এটা জানলাটা খুলে দিয়েছি, খুলে দিয়ে দেখাচ্ছি আর কি আপনাদেরকে। এদিকটা পুরোটা ভ্যালিটা আছে মোটামুটি, এখানের ভিউটা। আর ওইদিকে পুরোটা কুয়াশায় ঢেকে গেছে। আর এদিকে অন্যান্য যে হোমস্টেগুলো আছে সেইগুলো। তো রুমটা সবই ঠিক আছে, কিন্তু একটাই প্রবলেম, এখানে রুমে হিটার নেই। মানে আমাদের 1000 টাকা নিয়েছে, 1000 টাকার জন্য হিটার দেয়নি না কি জানি না, মোট হিটার দেয়নি। আর হচ্ছে সকালবেলা যখন বাথরুমে যাই, ওরে বাবা, সে জল যেন বরফের থেকেও বেশি ঠান্ডা। মানে প্রত্যেকবার জলে হাত লাগাইলে মনে হয় উফ, মানে হাতটার সঙ্গে সঙ্গে যেন শক্ত হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে, মানে এত ঠান্ডা জলের উপর তো বরফ ভাসতিছে কিছু কিছু সময়, কিছু কিছু সময় না, মানে সব সময় প্রচুর ঠান্ডা এখানে। মোটামুটি আজকে এখানে আমাদের এই হোটেল ছেড়ে দিতে হবে, ছেড়ে আমাদেরকে পরের জায়গা কালীপুকুরি না সান্দাকফু, এখন কোথায় থাকবো ঠিক নেই। মানে সান্দাকফুতে বুক আছে তা পরের দিনের, কিন্তু আজকের দিনের বুকটা করিনি। এবার যেরকম হাঁটতে পারবো সেই হিসাবে, আর যদি হাঁটতে পারি সান্দাকফু চলে যাবো, যদি না হাঁটতে পারি তাহলে কালীপুকুরিতে থাকবো। ঠিক আছে, সেরকম হিসাবে কথা বলা আছে গাইডের সঙ্গে। ঠিক আছে, এ দেখো গাড়ির কাঁচে কিরকম বরফ পড়ে গেছে, বরফ, ওটা বরফ পড়ে গেছে এগুলো। এটা আমাদের সকালের ব্রেকফাস্ট। তো এটা হোটেল থেকে দিয়েছে। তো এখানে একটা আছে ওই পাহাড়ি মুরগির ডিম, তারপরে ছোলার তরকারি, তারপরে ওই যে ফ্রাইড রাইসের মতো একটু ভাত, তারপরে লুচি মতো একটা কি একটা আছে, লুচি নয় কি শক্ত শক্ত লাগছিল, মোটামুটি দিয়েছে। তো এটা বর্তমানে আমরা খেয়ে বেরিয়ে যাবো। তো আগের দিনে আমাদের হাঁটার কন্ডিশান দেখে তো আজকে আমরা একটা ডিসিশান নিয়েছি যে আমাদের কাঁধে যে অত ভারী ভারী ব্যাগগুলো ছিল, তো ব্যাগ নিয়ে আমাদের আজকে সান্দাকফু গন্তব্যস্থল, কিন্তু হচ্ছে ব্যাগ নিয়ে ওই সান্দাকফু যেতে পারবো না, কেননা সান্দাকফু ডিস্টেন্স টুমলিং থেকে 20 থেকে 19 কিলোমিটার।
তো অত ভারী ব্যাগ নিয়ে আমাদের দ্বারা মানে সম্ভব না অতটা হাঁটা। তো তার জন্যে আমরা ঠিক করছি যে একটা গাড়িতে সব ব্যাগগুলো তুলে দেবো, আর হচ্ছে আমরা হেঁটেই আজকে সান্দাকফু যাব, এই প্ল্যান করা হয়েছে। আর একটা গাড়িতে ব্যাগগুলো নিতে গাড়ি পার ব্যাগ পিছু 300 টাকা করে নিচ্ছে। চলো, এই যে এই খাবার আর একটা জলের ফ্লাক্স নিয়েছি হাতে, আর বাকি ব্যাগ সব এতে যাবে, বাকি ব্যাগ গাড়িতে যাবে। আমাদের এবার ট্রেকিং চালু হয়ে গেছে। আমি একটু পিছিয়ে গেছি, সামনে এগিয়ে যাচ্ছে আমাদের টিম। এই যে আমাদের টিম যাচ্ছে আস্তে আস্তে। তো আজকের ডিস্টেন্স হচ্ছে, আজকের যে পরের গন্তব্য সান্দাকফু, তো আজকের ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার। ঠিক আছে, 20 কিলোমিটার। তো 20 কিলোমিটার যাওয়ার জন্য প্রচুর স্ট্যামিনা দরকার। তার জন্যে আমাদের আগের দিনে হাঁটার অবস্থা দেখেই বুঝতে পেরে গেছি যে 20 কিলোমিটার ব্যাগ নিয়ে আমাদের হাঁটা সম্ভবই না। তার জন্য আমরা ব্যাগগুলো একটা গাড়িতে পাঠিয়ে দিয়েছি। সে আমরা যে হোটেলে বুক করছি সেই হোটেলে রেখে দেবে, আর তারপর আমরা এই এমনি হাঁটতে হাঁটতে যাবো আর কি। তো আজকে টুংলিং ছেড়ে দিচ্ছি। তো টুংলিংটা বেসিক্যালি এটা নেপালে পড়ে। হ্যাঁ, ও নেপাল কা কি নাম ডিস্ট্রিক্ট নাকি বললো গাইড আমাদের। দেখো যে পাহাড়ের গরুগুলো কিরকম হয়। এই যে গরু দাঁড়িয়ে আছে এখানে ঠান্ডায়, আর ওই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে। এই রাস্তা যাচ্ছে আস্তে আস্তে, আমাদেরকে এদিক দিয়ে যেতে হচ্ছে। এটা আর কি ট্রেকিং রুট, আর ও সাইড থেকে উপরের রাস্তাটা গাড়িতে যাওয়া যায়, কিন্তু আমরা ট্রেকিং করে যাব সান্দাকফু। ওই যে পাহাড়ের সাইড দিয়ে রাস্তা। আমাদের আজকে মেন গন্তব্য সান্দাকফু, কিন্তু সান্দাকফুর আগে দুটো মানে ওইরকম হোমস্টে টাইপের জায়গা আছে। সে দুটো জায়গা হচ্ছে একটা গৌরীবাস আর একটা কালীপুকুরি। তো আমরা টুংলিংয়ে ছিলাম, টুংলিং থেকে গৌরীবাসের ডিস্টেন্স 7 কিলোমিটার। তো এই 7 কিলোমিটার ডাউনে নামতে হয়, মানে টুংলিংয়ের থেকে গৌরীবাস একটু নিচে আছে, তার জন্য একটু নামতে হয়। এখন বর্তমানে নামছি। তারপরে কালীপুকুরি 6 কিলোমিটার একটু উপরের দিকে উঠতে হয় আর কি। ফাইনালি প্রপার একটু বরফ দেখতে পেয়েছি, আর বরফ দেখেই ছেলেরা ফুর্তি চালু করে দিয়েছে। দেখুন বরফ বরফ পিটতেছে, এই যে এখানে বরফ। এইখানে ভিউটা দেখুন কতটা নিচে, এখান থেকে পড়লে খেল খতম। আর সবসময় এরকম কুয়াশা উঠতেছে। এই সাইডের এই একটা বাড়ি কি সুন্দর জায়গায় আছে। এই গাছগুলো দেখুন। তো ভিডিও করার জন্য আমরা অনেক পিছিয়ে গেছি, আমাদের গ্রুপ মেম্বাররা অনেক এগিয়ে গেছে, এই সেখানে চলে গেছে। আমরা অনেক পিছিয়ে গেছি, আমাদেরকে তাড়াতাড়ি যেতেই হবে। তো এই জায়গাটা মনে হয় কোনো একটা মন্দির হবে, মনে হচ্ছে মন্দির টন্দির কিছু একটা হবে। তার জন্য এগুলো একটা কি লেখা আছে পাথরগুলোতে, যে কি লেখা আছে পাহাড়ি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না। এই যে এইটার কথা বলছি, মানে এটা কিছু একটা মন্দির বা কোনো একটা ঠাকুরের কোনো একটা জিনিস মনে হচ্ছে। এটার কথা বলছিলাম না, হিন্দিতে যেরকম বাঙালি মন্দিরে ওং নমঃ শিবায় এসব লেখা থাকে। তো এইটা গাইডের কাছে থেকে জানলাম যে এটা হচ্ছে বৌদ্ধদের কি একটা লেখা আছে, তিব্বতীয় ওম মণিপথ নাকি একটা লেখা। তো এটা তিব্বতের ল্যাঙ্গুয়েজে লেখা। উপরটা দেখুন এর। তো টুংলিং থেকে
5-6 কিলোমিটার হাঁটার পর একটা জায়গা আসছি। এই জায়গার নাম জোবাড়ি। তো জোবাড়ির পরে গৌরীবাস মনে হয় আর 2 কিলোমিটার। তো এর আগে একটা জায়গায় যেখানে ভিডিও করতে করতে বন্ধ করে দিয়েছিলাম, ওইখানে আমাদেরকে পারমিট করতে হয়েছিল। আর ওটা নেপালের এরিয়া, তো নেপালের এরিয়ার জন্য ওখানে ভিডিওটা করতে দেয়নি। আর পারমিটের জন্য মানে পার ডে পারমিটের জন্য টাকা দিতে হয়। তাহলে আমাদের 2-3 পারমিট হচ্ছে আমাদের গাইড, তো পার হেড 200 টাকা করে। ঠিক আছে, এবার জোবাড়িতে ঢুকছি। এটা হচ্ছে জোবাড়ি, এই জায়গাটার নাম। মানে এই পাহাড়ি একটা গ্রাম, ছোট্ট মতো একটা গ্রাম। এই গ্রামটার নাম জোবাড়ি। কোন সাইডে? রাইটে। হ্যাঁ। তো এই সাইনবোর্ডগুলো দেখে এটা বুঝতে পারলাম যে এই জায়গাটা হচ্ছে রেড পান্ডা জোন। তো এখানে মনে হচ্ছে রেড পান্ডা বেরাতে পারে, এরকম একটা কোনো ব্যাপার আছে। তো আমরা তো রাস্তা তো যাই না, তো পুরো সম্পূর্ণ গাইডের উপর ডিপেন্ড করছি। গাইড আমাদের এই জোবাড়ি থেকে রাইটে যেতে বললো, তো আমরা রাইটেই এখন নেমে যাচ্ছি বর্তমানে। দেখা যাক কি হয়, এরপর রেড পান্ডা বেরায় নাকি। তো এখানে হচ্ছে জায়গা নিয়ে কোনো কথাই হবে না, পুরো পয়সা ওসুল প্লাস কষ্টও ওসুল। এই যে আমরা এতটা হাঁটতেছি, মানে এত সুন্দর জায়গা দেখে আমাদের কষ্টটা সব ভুলে গেছি। দেখুন ভিউটা, দেখুন এই জায়গাটার। তো এখনো আমরা নেপালের মধ্যে থেকেই হাঁটছি, আর ভিউগুলো সে দেখবেন, পাহাড়ের রেঞ্জ। তো এখানে দুটো রাস্তা, একটা হচ্ছে এইদিকে দিকে যায়, যেটা বাম দিকে যায় একটা, ঠিক আছে। তো আর আমরা সোজা যাচ্ছি, আর আমরা সোজা রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। তো লেফটের দিকে একটা রাস্তা ছিল, ওটাই ঢুকিনি। এইটা একটু মনে হয় শর্ট হবে, তাই গাইড বললো এই রাস্তা দিয়ে যেতে। আর এই রাস্তা বিশাল খতরনাক। খালি দেখুন নিচের অবস্থাটা দেখুন। তো নেক্সট স্টপ আমাদের গৌরীবাস। 7 কিলোমিটার এখনো হয়নি, গাইড বলছে আর একটু সময় বাকি। এটা কি ডিজাইন? আচ্ছা ঠিক আছে। তো এই জায়গাটা বিশাল মারাত্মক খাড়াই, এই যে কোথা থেকে লাভছে দেখুন। হ্যাঁ, প্রচুর খাড়াই রাস্তা। এখানে ক্যামেরাটা আমাকে ঢুকাতে হবে, নাহলে আমি পড়ে যাবো এখান থেকে। আর এখান থেকে পড়া মানে মায়ের ভোগে বলে হরি। এই পাশের গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে রডোডেন্ডনের গাছ। এই যে রডোডেন্ডনের কুঁড়ি হয়েছে এখন। কবে ফুল হবে? কবে বড়া কবে হবে? ফেব্রুয়ারি, মার্চের পর থেকে এই রডোডেন্ডনের ফুলগুলো ফুটবে, আর এই রঙগুলো পুরো লাল হয়ে যাবে, আর দেখতে হেভি লাগে। তো অনেক শর্টকাট, অনেক ছোট জায়গা থেকে চড়াই উতরাই পেরিয়ে এই আমাদের আজকের 20 কিলোমিটারে মাত্র 7 কিলোমিটার শেষ হলো। এই গৌরীবাস নিচে দেখা যাচ্ছে। তো এখানে আমরা 10 মিনিট রেস্ট নেব, তারপরে আবার চলা শুরু করব। তো ফাইনালি আমরা গৌরীবাসে আসতে পারছি। এই যে ওই উপরে পাহাড়টা থেকে আমরা আস্তে আস্তে লাভছি। এটা 7 কিলোমিটার রাস্তা ছিল। তো 7 কিলোমিটার রাস্তা আমরা মাত্র 1 ঘন্টা 15 মিনিটে শেষ করে দিচ্ছি। 9:30টায় চালু করছি, 10:43 এর সময় আমরা পৌঁছে গেছি গৌরীবাস। আমরা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা গৌরীবাস পৌঁছে গেছি। তো গৌরীবাসে পৌঁছে এই দোকানটায় বসছি এখন। এখানে চা অর্ডার দিয়েছি, তো লেমন টি। দেখা যাক কীরকম করে চাটা। তো এখানে চা খেয়ে কিছু সময় রেস্ট নিয়ে আবার হাঁটা চালু করব, কালীপুকুরের দিকে যাব।
তো কালীপুকুরি এখান থেকে আপনার ওই 6-7 কিলোমিটার মতো হবে আর কি। কিন্তু হচ্ছে কালীপুকুরিটা একটু হাইট আছে, মানে ওপর দিকে উঠতে হবে। কিন্তু এত সময় আমরা টুমলিং থেকে গাড়ি বাসে নামলাম, মানে নামছি আর কি, নিচের দিকে নেমে এসেছি, তাই অতটা কষ্ট হয়নি। তো এটা আমাদের চা চলে এসছে এখন। তো চার কালার দেখে মনে হচ্ছে কমলা লেবুর চা, দেখা যাক খাই কীরকম লাগে। তো এখানে চার কাপ নিল 40 টাকা করে। চা আর কাজু বাদাম খাচ্ছি, আর কিছু করার নেই, যত ওপর দিকে উঠবো তত হচ্ছে প্রাইস বাড়তে থাকবে সব জিনিসের। তো ঠান্ডায় চা একটু খাওয়ার দরকার ছিল, তাই খাচ্ছি। এখানে চাটা কিন্তু হেভি আছে, চাটা কিন্তু সত্যি খুব সুন্দর করছে। আমরা লেমন টি অর্ডার করছিলাম, তো এই চাটা পুরো কমলা লেবুর স্বাদ, ভালো লাগছে চাটা এই সময় ঠান্ডার মধ্যে। ভালো লাগছে বেশ। তো আমরা গৌরীবাস থেকে চা খেয়ে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা চালু করছি। এর পেছনে রাস্তাটা দেখুন কত সুন্দর গাছগুলো আছে, মানে এখানে সিনারি এত সুন্দর, মানে আপনার যতটা কষ্ট করে এখানে আসতে হবে তা সব পূরণ হয়ে যাবে, টাকাও আপনার শোধ হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে আমার রিকোয়েস্ট, সবাইকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ এতে হয়তো আপনাদের কিছু হবে না, কিন্তু এটা আমাকে নতুন ভিডিও বানানোর অনেক কনফিডেন্স দেবে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকবেন সবাই, বাই।